একটু একটু মেকআপ করে দাও না। বাবা কিভাবে? না না না, ফেলো না, কিভাবে মেকআপ করে দেখাও। নমস্কার। এই এত কিছুর মধ্যেই আমরা শুরু করলাম আমাদের নতুন একটি পর্ব। ভাবছেন তো এই নতুন পর্ব, এই খুদে কি করছে এখানে? মনে আছে আপনাদের মাতৃবৎসলের কথা? হ্যাঁ, সেই মাতৃবৎসলের জন্যেই আমাদের এই নতুন পর্বের শুরু। কথা দিয়েছিলাম যে যখন প্রভাত উৎসব সিজন 2 শুরু হচ্ছে তখন অনেক কিছু নতুন শুরু হবে। আমি জানি আপনারা শুনতে পাচ্ছেন সেই খুদের কান্নাও। আজকে এই খুদের হাসি, কান্না, আনন্দ সব কিছু নিয়েই আমাদের মাতৃবৎসল। তার কারণ মাতৃবৎসল মানেই মাতৃত্বের আনন্দগান, মাতৃত্বের যাত্রাপথের আনন্দগান। একেবারে গর্ভ থেকে, জঠর থেকে এ যাবৎ কাল পর্যন্ত কিভাবে শিশুটি তার মাতৃক্রোড়ে বেড়ে উঠছে জানবো তার মায়ের থেকে। তাই আজকে যে মা আর শিশু আমাদের সঙ্গে মাতৃবৎসলের এই সিজন 2 এর প্রথম পর্বে রয়েছেন তারা হলেন পল্লবী এবং তৃষাঞ্জিত। পল্লবীর সঙ্গে আপনাদের আলাপ করাচ্ছি, তবে তৃষাঞ্জিতকে কিছুক্ষণের জন্য যে আপনারা দেখলেন তারই কিন্তু এই চেয়ারটা, কিন্তু তিনি এতই দুষ্টু যে এখন চেয়ারটা ফাঁকা। তবে এই চেয়ারটা ফাঁকা রয়েছে ওরই জন্য, এবং ওই এই শূন্যস্থানটা পূরণ করবে। খুব শিগগিরই আবারও ওকে আপনারা এই আমাদের দুজনের মাঝখানে মধ্যমণি হিসেবে দেখতে পাবেন, তার কারণ ওই মধ্যমণি। কিন্তু এখন ওর মায়ের কাছ থেকে মাতৃত্বের গল্প শুনবো। পল্লবী, যে কথাটা শুরুতেই বলছিলাম যে একেবারে জঠর থেকে, ওর এখন বোধহয় 2.5 বছর বয়স। হ্যাঁ, এ যাবৎ কাল পর্যন্ত একটা খুব দীর্ঘ সময় না হলেও কিন্তু বেশ খানিকটা যাত্রাপথ তুমি আনন্দ গান অনুধাবন করেছো। 10 মাস প্রায় গর্ভে ধারণ করা, লালন করা, যত্ন করা, এবং তারপরে যখন ওকে পৃথিবীর আলো তুমি দেখালে, ও যখন পৃথিবীর আলো দেখলো, তারপর থেকে এই 2.5 বছর অবধি বড় করা। কেমন ছিল যদি একটু, জার্নিটা খুব সংক্ষিপ্ত নয়, কিন্তু তুমি যদি আমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলো। একদম। আমার মা হওয়ার জার্নিটা আর 5 জনের থেকে একটু আলাদা। কারণ প্রথম কথা, 10 মাস ওকে আমি গর্ভে ধারণ করতে পারিনি, ও প্রি ম্যাচিওর বেবি। তো 30 উইক্সেই আমার ওয়াটার ব্রেক হয় আর ও আসে, এবং ওর আসা থেকে ওর জন্মানো অবধি এই পুরো জার্নিটাই একটা মা হওয়া মানে মেয়েদের কাছে আমার মনে হয় সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে মাতৃত্ব। তো মেয়েরা যখন মা হয় আমার মনে হয় যে আমি খুব ব্লেসড যে আমি মেয়ে হয়ে জন্মেছি, এবং মা হয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে মেয়েরা পারে, সব কিছু করতে পারে। অসীম ধৈর্য দরকার মা হওয়ার জন্য, যেটা আমার একদম ছিল না, মা হওয়ার পর বুঝতে পারছি। আর প্রত্যেকের জীবনে মাতৃত্বটা খুব আনন্দের, আমাদের কাছে আতঙ্কের ছিল। আচ্ছা। হ্যাঁ, তার কারণ যখন আমি প্রায় 2 মান্থস, তখনও আমি জানি না যে আমি প্রেগনেন্ট। আচ্ছা। সেই অবস্থায় শো করেছি, যার কারণে প্রসঙ্গক্রমে বলে রাখি পল্লবী কিন্তু একজন বিশিষ্ট নৃত্যশিল্পী, এবং যেরকম তৃষাঞ্জিত ওর এক সন্তান, সেরকম নাচ ওর আরেক সন্তান। একদম, মানে জীবনে যখন তৃষাঞ্জিত আসেনি না, এখনো অবধি আমার মনে হয় যে এইটা আছে বলে আমি আছি, আমার অস্তিত্ব আছে। আর আমি আছি বলে আমার ছেলের জন্য তো আমি সবসময় থাকবো। কিন্তু নাচ, যেটা আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে হয় যে আমার পরিচিত যে লোকজন, যে কজন আমাকে জানে, তো অবশ্যই সেটা নাচ থেকে। অবশ্যই। আর সেটা কখনোই কোনো কিছুর জন্যই আমি পারবো না ছেড়ে দিতে। আর সন্তান হওয়ার পরেও সেটা বোধহয় আমি ছাড়তে পারিনি, যে কারণে প্রচুর প্রতিকূলতা আমাকে, অনেক বাধা, অনেক প্রতিকূলতা এসছে, কিন্তু না, ওটা আমার কাছে আগে। আমরা ওই প্রসঙ্গেও ধীরে ধীরে আসবো। হ্যাঁ, তো যখন আমি ডক্টরের কাছে যাই, ডক্টর প্রথমেই বলেন যে ব্লিডিং হচ্ছিল আমার, তো সন্তান রাখা যাবে না। আচ্ছা। তো একটা কথা আছে, রাখে হরি মারিকে,
যা আমার জীবনে একদম ওতপ্রোতভাবে আমি তো নিজের আমার চোখে গায়ে দেখা। কান্না দিচ্ছে। আর সত্যি কথা, মানে আমি এটা মনে আছে আমার গর্ভাবস্থায় আমি ওকে গর্ভে রেখে মীরাবাই, যেটা আমার হুম খুব হুম ফেমাস, হুম। তোমরা জানো, মীরাবাই করেছিলাম ওকে নিয়ে। আর কি অদ্ভুত সেই মীরাবাইয়ের ভজন, ও যখন হয়েছে, যখন খুব কাঁদতো, ওই ভজনটা চালালেও কিন্তু চুপ করে যেত, চুপ করে ও দিত। শুনতো। তো ছিলেন উনি আমার সাথে সব সময়, যে কারণে আর হওয়া থেকে 3 মাস যখন হলো তখন ডক্টর হঠাৎ বলেন আপনার বেবির নেজাল বোন অ্যাবসেন্ট। আচ্ছা। বোঝা যাচ্ছে না এই সন্তান রাখা যাবে কিনা। মানে পুরো জার্নি আমার টেনশনে। মানুষ বা সন্তানের আগমনে খুশি হয়, আমরা খুশি হব, আসছে, খুশি হতে পারছি না। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে 5 মান্থসের ক্ষেত্রেও গিয়ে সেম বললো যে এখনো বেবির নেজাল বোন অ্যাবসেন্ট। তো তখন বললো হয় আপনারা বাচ্চাটাকে রাখবেন না, অথবা যদি হয় তাহলে অ্যাবনর্মাল হতে পারে, সেক্ষেত্রে আমাদের একটাই করণীয়, একটা টেস্ট আপনাকে করতে হবে। সেটা হচ্ছে বাচ্চাটি যে জলের মধ্যে থাকে সেই জলটা পরীক্ষা করতে হবে। আর সেই পরীক্ষাটার জন্যই আমার এই প্রি ম্যাচিওর ডেলিভারিটা হয়েছে। ও। কারণ অলরেডি ওটা লিকেজ হয়ে গেছিল, তো কিছু করার ছিল না। কিছু করার ছিল না। তো ওই টেস্টের পরে জানা যায় যে না, আমার বেবি সুস্থ আছে, কোনো কিছুর অসুবিধে নেই। 30 উইক্সে যখন ও হয়, একটা মায়ের কাছে সব থেকে বড় আনন্দের বিষয় যখন বাচ্চার কান্নাটা শুনতে পায়। হুম হুম হুম। তো শুনে বাচ্চাটাকে দেওয়া হয়, তার কাছে রাখা হয়, আমি সেটা পাইনি। কারণ আমাকে জাস্ট দেখিয়েই ওকে এনআইসিইউতে দিয়ে দেওয়া হয়। এবং আরো বেশি কষ্টের একটা মায়ের কাছে, যে যখন সন্ধেবেলা ডক্টর ভিজিট করে এসছে, আমি জিজ্ঞেস করছি যে স্যার আমার বেবি সুস্থ আছে তো, বলছে বলতে পারছি না। ওটা একটা মানে প্রচন্ড দ্বিধা, প্রচন্ড দ্বন্দ্ব, আর সাংঘাতিক রকমের চিন্তা। চিন্তা না, জানি যে মানে মা হয়েছে, কিন্তু সেই মাতৃত্বের আনন্দ না, অনুধাবন করা কারণ সম্ভব বলতে হচ্ছে পারছি না, মানে হয়তো তার জন্ম হয়েছে ঠিকই, কিন্তু মা হয়ে মানে আমার এখন ওই সময়গুলোর কথা মনে পড়লে না, ভাবি কোন একটা ঘোর, মানে একটা দুঃস্বপ্নের মধ্যে আমি সেই সময়টা পার করেছি আর কি। তো প্রায় 24 দিন মতো ছিল না আমার কাছে। আমাকে ওই সময়, আমি কেন বললাম মেয়েরা অনেক বেশি মা হওয়ার পর বোধহয় শক্তিশালী হয়ে যায়, মায়ের থেকে বড় ফাইটার বোধহয় হয় না কেউ। ওই অবস্থায় মেয়েদের একটা শারীরিক মারাত্মক ভাঙচুর চলে। চলে, স্টিচ, যন্ত্রণা, হাঁটা, ওই অবস্থাতেও কিন্তু আমি ওকে রেখে আমাকে বাড়ি আসতে হয়েছে, যেহেতু ট্রিটমেন্ট চলছিল। আর ওয়েট হয়েছিল একদম ছোট, 1 কেজি 300। আচ্ছা। হ্যাঁ, তো ওইটুকু শরীর যখন আমাকে ভিডিও করে পাঠানো হতো যে বেবি কেমন আছে, আমি দেখতাম ওর সারা শরীর দেখতে পারতাম না, পুরো শরীরে ওকে র্যাপ আরে। করা, মানে সেটা দেখা একটা মায়ের পক্ষে খুব যন্ত্রণাদায়ক। একটা সদ্যজাত বাচ্চা, আমি জানি ওটা ওর ভালোর জন্য করছে, কিন্তু সেটা মেনে নেওয়াটা খুব অসম্ভব ছিল আমার কাছে। ওই অবস্থাতেও আমাকে যেতে হতো ওর কাছে, সেলাই নিয়ে আমাকে পার্ক সার্কাস ছুটতে হতো গাড়ি করে এভরিডে ওকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য, যাতে ওটা ওর একটা বড় মেডিসিন ওর কাছে। তো ডক্টর যারা ট্রিটমেন্ট করেছেন তারা সত্যি ভগবান আমার কাছে, আমার ওই অসুস্থ বাচ্চাটাকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। সত্যি। আর সত্যি ভগবান না থাকলে এটা বোধহয় সম্ভব হতো না। হ্যাঁ, মানে আমি তোমাকে বললাম বটে যে তোমার যাত্রাটা একটুখানি সংক্ষিপ্ত আকারে শুনবো, কিন্তু তুমি এত কিছুর মধ্যে দিয়ে গেছো যে সেটা তো খুব সংক্ষিপ্ত বিষয় বলা, নয়। হ্যাঁ, আর সেটা অতটা ছোট করে বলাও যায় যায় না। না। আমার নিজের শুনে নিজেরই গলা ধরে আসছে। কেননা উম, আমার আমার মনে হলো যে আমারও একটা অভিজ্ঞতা শেয়ার করার প্রয়োজন। আজ থেকে 2 বছর আগে, 2023 সালে, আমি বাড়িতে তখন একা, আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল পেটে। আমি ওয়াশরুমে গেলাম, একটা মাংসর দলা আমার হাতে এসে পড়লো। আর বেশি খুব একটা বিবরণ দিচ্ছি না, বুঝতে পেরেছি। এবং পরে আমি জানতে পারলাম যে ওটা আমার মিসক্যারেজ ছিল। তো সেই তখন তো বুঝিনি, নিজে প্লাস্টিকে করে, কেউ বাড়িতে কেউ ছিল না বলে বেঁধে ডাস্টবিনে ফেলেছিলাম। কতটা মনের শক্তি দরকার এটার জন্য। ওই জন্য তুমি যে কথাটা বললে যে মায়েদের মতো ফাইটার আর কেউ কেউ হয় হয় না, সেটার পর আমি একটি নাটকের সংলাপে লিখেছিলাম যে মায়েরা তো সৈন্য হয়।
তো আমার তোমার কথা শুনে সেই কথাটা মনে পড়ে গেল। আর সেই সেই জায়গা থেকে মাতৃবৎসলের জন্ম যদিও খাপছাড়া এর অনেক আগে, কিন্তু তারপরে যে মাতৃত্বের এতগুলো আহ, রহস্য উন্মোচন হবে আমার কাছে, রহস্যই বলবো, তার কারণ মাতৃত্ব যতখানি সুন্দর, মাতৃত্বকে উপভোগ করার জন্য ততখানি ভাগ্যের প্রয়োজন হয়। সত্যি ঈশ্বর তোমার মাথার উপর নিশ্চয়ই আছেন এবং সেই সময় বিশেষ করে ছিলেন, যার জন্য কৃষাণজিৎকে তুমি আমি ফিরে পেয়েছি, ফিরে সত্যি পেয়েছো। কথা। এবং কৃষাণজিৎ এখন আনন্দ করে, মানে আনন্দ মানে খুব আনন্দ করে রয়েছে, আর খুব আনন্দ করে থাকবে। ওর দীর্ঘ দীর্ঘ জীবন কামনা করি ঈশ্বরের কাছে, একদম। এবং খুব সুন্দর কাটুক ওর জীবন। এবং সঙ্গে সঙ্গে যে প্রসঙ্গে এবার আসবো সেটা হচ্ছে নাচ। হ্যাঁ, কৃষাণজিতের সঙ্গে সঙ্গে মাতৃত্বের, মাতৃবৎসলে মাতৃত্বের কথা যদি বলতে হয়, তাহলে তোমার নাচের কথাও বলতে হবে। একদম। কেননা তুমি যে কথাটা শুরুতেই বললে যে আমি অনেক সময় দেখেছি একজন সিঙ্গেল মাদার বা যারা বাইরে কাজ করে, সেটা যে প্রফেশনেই হোক না কেন, তাদের জন্য সন্তানকে মানুষ করা, সন্তানকে বড় করা অধিক বেশি কঠিনতম হয়ে ওঠে। আর যারা মা হতে পারেন না, তাদের জন্য আরেক রকমের বিষয় হয়ে ওঠে। কিন্তু ভেতরে ভেতরে আমার মনে হয় আমাদের প্রতিটি মানুষের মধ্যে মাতৃত্ব রয়েছে। আছে, অবশ্যই। মাতৃত্ব না থাকলে আমরা এই যে একটা অচেনা লোকেরও খেয়াল রাখি, বা একটা অচেনা মানুষের জন্যও আমাদের চোখ দিয়ে জল পড়ে, সেটা তো হতো না, তাই না? একদম। এই প্রসঙ্গে তোমায় জিজ্ঞেস করবো যে নাচকে নিয়ে এবং তোমার নৃত্যের মঞ্চে মীরাবাই তোমার আমাদের সকলের খুব প্রিয় চরিত্র, এই সবটা নিয়ে এতগুলো শো তুমি করো, এবং যখন তখন তোমাকে রাজ্যের বাইরে, দেশের বাইরে যেতে হয় বিভিন্ন শো এর কারণে, এই সবটাকে সামলেও কৃষাণজিৎকে কি করে নিজের মতো করে বড় করছো? দেখো, সবটা আমি করছি না, এটা বলা ভুল হবে। কৃষ্ণের যেমন দুজন মা ছিল, আমার ছেলের ক্ষেত্রেও তাই। সেটা অবশ্যই আমার মা। মানে আমি মনে হয় যে আমি হয়তো খুব খারাপ মা, কারণ হয়তো তুমি তো জানো আমাদের যা কাজ, তাতে আমাদের সময়ের মানে কোনো ঠিক থাকে না। না, তো সেক্ষেত্রে কি হয়, আমার মা যদি না থাকতো, আমি বোধহয় এইভাবে আমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। মা আছে বলে আমি আমার নাচটাকেও ধরে রাখতে পারছি। আমার ছেলেকে যেটুকু সময় পাই, আমার মনে হয় যে কাজের পর আমার যেটুকু সময় আছে, সেটুকু আমি চেষ্টা করি আমার ছেলের জন্য দেওয়ার। সেটা হয়তো কষ্টকরও কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু কিছু করার নেই, কারণ আমি যদি নাচের প্রতি দায়িত্বশীল হই, আমার ছেলের প্রতিও তাই। তো এরকম বহুদিন গেছে। তো আমি দেখেছি শোজ করে আমি খুব কম দিনে খুব কম সময় রেস্ট নিয়ে আমার কাজ শুরু করেছি, কারণ আমাদের কাজের জায়গায় না খুব বেশি দিন গ্যাপ হলে হারিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা আছে আমাদের কাজের জায়গায় যে রোজ গিয়ে মুখ দেখাতে হবে। ঠিক বলেছো। আমার মাত্র 2.5 মাস আমি রেস্ট নিয়েছিলাম। কি অদ্ভুত ব্যাপার দেখো, আমি যখন ও যখন আমার কাছে আসে, গর্ভে আসে, তখন ওই মীরাবাই দিয়ে শেষ করেছিলাম। আমার লাস্ট অনুষ্ঠান ছিল মীরাবাই। আবার যখন আমি কাজ শুরু করি, সেই মীরাবাই জন্মের পর ওই মীরাবাই থেকেই আবার শুরু। তো ওই চরিত্রটা না আমার সাথে কোনোভাবে একটা জড়িয়ে আছে। আর ও মানে আমি দেখেছি এরকমও দিন গেছে আমাদের হয়তো খুব লেট নাইট ফিরেছি বা ভোর হয়ে গেছে। আমার ছেলের খুব বাজে অভ্যেস, সেটা হচ্ছে কোলে ঘুমোয়। ওকে তুমি যখন ঘুমিয়ে পড়লো বিছানায় দিলে তো ঠিক আছে, কিন্তু যদি একবার ঘুম ভেঙে যায়, তারপরে ওকে কোলে ছাড়া তুমি আর শোয়াতে পারবে না। এরকম বহু দিন হয়েছে, বহু রাত হয়েছে, আমি বা মা ওকে সারা রাত নিয়ে বসে আছি কোলে করে। হয়তো শোজ করে এসছি, প্রায় 4টের সময় ঢুকেছি, এসে দেখছি উঠে রয়েছে, ওকে নিয়ে বসে আছি। এই জিনিসগুলো না বাইরের লোক বোঝে না। বাইরের অনেকের অনেক কথা শুনতে হয়েছে, মা তো ঘুরে ঘুরে বেড়ায় বাচ্চাকে রেখে। বাইরের লোকের এই কথাগুলো না আমার ভীষণভাবে মনে হয় যে ওই ঝেড়ে ফেলে দেওয়ার মতো, তার কারণ তাদের সব কথা শুনতে গেলে পরে আমাদের চলা দায়। বাইরের লোকও নয়, হ্যাঁ, বাইরের লোক সবসময় বাইরের লোক হতে হয় না। না,
ঘরের ভেতরের লোকই বাইরের লোক হয়ে যায়। একদম একদম। তো পর কখন আপন হয় এবং আপন কখন পর হয় বোঝা যায় সেটা বোঝা যায় না। আমরা এই সমস্ত কিছুই বোঝার চেষ্টা করব, কিন্তু তারও আগে যেটা বোঝার চেষ্টা করব যে কৃষাণজিৎ আরেকবার আমাদের সঙ্গে আসছে কিনা। তার জন্য একটা বিরতির প্রয়োজন। বিরতি নিয়ে আসছি। আজকে আমরা এসেছি বোহো আমিগো ক্যাফেতে। ইনিশিয়ালি উই স্টার্টেড দিস ক্যাফে অ্যাজ আ মেক্সিকান থিম দিয়ে স্টার্ট করেছিলাম। থিমটা ওরকমই আছে, কালারফুল অ্যান্ড মেক্সিকান ভাইবস, একদম মানে একটা চিলি থিমস আছে। বাট দেন মেনু আমাদের কিছু বাঙালি জনার্সও আমরা রেখেছি, তার সাথে সাথে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ এগুলোও আছে, বাহ। ওরিয়েন্টালও আমাদের ইন্ট্রো আছে। এই সব মিলিয়েই বোহো আমিগো। আসতে হবে বোহো আমিগোতে, আমাদের ক্যাফেতে আসুন সবাই, ডেফিনেটলি ট্রাই করুন। এরকম ইনোভেটিভ ডিশেস আরও অনেক আছে ডিশেস। এটা আমাদের বিকে ব্লকে, সল্ট লেক সেক্টর 2-তে, বিকে 313, গুগলে দেখতে পাবেন বোহো আমিগো ক্যাফে অ্যান্ড ডাইনার। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশানে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশানের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184। আরেকটা নাম্বার হলো 9831251464। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই। এই গানটা শুনে ও প্রতিদিন ঘুমোবে। তাই? হ্যাঁ, এই গানটা শোনা মানে ও জানে এটা এসে কোলে, মায়ের কোলে গিয়ে শুতে হয়, এটাও জানে। ও, তৃষাঞ্জিতের ডাক নাম কি? মিমো। মিমো? মিমো বললে বেশি সাড়া দেয় নাকি আমি একটু আগে শুনলাম পাপা? পাপা। কোনটা বললে বেশি সাড়া দেয়? পাপাকে? পাপা কোনটা? ও মা, তোমার পাপা কোথায়? তো অবশেষে কিন্তু আমরা অনেক সামলে তৃষাঞ্জিতকে আনতে পেরেছি, তার কারণ ক্যামেরার পেছনে অনেকে রয়েছেন যারা ওকে সামলে রাখছেন। আর তুমি একটু আগেই বলছিলে যে দুজন মা, এই বিষয়টা কিন্তু আমি লক্ষ্য করেছি সব সময়, যে এবং অনেক লেখাও পড়েছি এটা নিয়ে। মেয়েরা বলেন যে মা ছাড়া মা হওয়া বড় কঠিন। এটা খুব সত্যি কথা। মা ছাড়া তো আমি মনে করি আমি মা ছাড়া অন্ধ এখনো। আমার মা এখনো আমাকে বলে যে আমি না থাকলে যে তোর কি হবে। একা একা হাসি। আচ্ছা, এবার একটু ওর গল্প শুনবো, মানে ওর মজার গল্প শুনবো। ও মানে এখন তো সবে 2.5 বছর বয়স, মোটামুটি সবকিছু খেতে পারছে এখন, শিখেছে? সবকিছুই খায়, নিজের খাবার ছেড়ে আমাদের খাবার বেশি খায়। ও আচ্ছা, এইটাও বাচ্চাদের একটা বিষয় দেখেছি যে বড়দের খাবার, বড়দের জিনিস, এগুলোই বেশি পছন্দ। ওকে ওর সামনে তুমি নেল পলিশ করবে, ওকে আগে পরাতে হবে। এখন আছে বোধহয় হাতে, কই পা দেখা। হ্যাঁ, একটুখানি হাতে লেগে আছে। ওকে তুমি একটু আগে দেখছিলে মেকআপ ব্রাশ নিয়ে ও মেকআপ করছিল। আসলে তুমি যেগুলো করো ও সেগুলো দেখে। ওর একটা অদ্ভুত গুণ, মা হয়েই বলছি, যে
ও খুব ভালো নকল করে। আচ্ছা, মানে ধরো তোমার কোনো অ্যাক্টিভিটিস ও দেখলো, দেখার পর ওটার সাথে সাথে তোমাকে নকল একটু করবে। দেখবো আমরা কি, যদি ওর একটুখানি মুড দেখেছি। অনুযায়ী হয়, হ্যাঁ, দেখি না পাপা 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 তুমি তুমি অনেক কিছু পারো তো, তাকাও আমার দিকে। পাপা তুমি একটু বিবেকানন্দ কিরকম ভাবে দাঁড়ায়, বিবেকানন্দ কিরকম করে দাঁড়ায়, করবে না। ওর ও যখন কিন্তু mood হবে। দুষ্টু দুষ্টু করে হাসছে, তোমাদের দুষ্টু কিভাবে মেয়ে। তাকাচ্ছে দেখো, তাকানোটা জানে। দেখো। ও খুব, ওর নামে যে কথা বলা হচ্ছে সেটাও বুঝতে পারে এবং ও। তাকিয়ে থাকে। কি এই পাপা কেমন দেখতে, বলবি না কেমন দেখতে? ওর মেয়ে খুব পছন্দ, ও ইচ্ছে করে এটা এখন করবে। পাপা দেখি ঠোঁটে কি লেগেছে তোমার? প্রশাঞ্জিত তো দুষ্টু। মারাত্মক দুষ্টু। দুষ্টুমিটা না, মানে আমরা এখন, আগে ওর জন্য ভয় পেতাম, এখনো ওর জন্য ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার কারণটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যে এই কি করে ও ফেলবে। এই এক সেকেন্ড, মানে এই যে বসে আছে এতক্ষণ, এটা আমার অনেক ভালো, মানে কপাল ভালো। নিবি? আমার চাও, এরম করে চাও। সুন্দর করে বলে, হ্যাঁ এরকম করে চেয়েছে। না 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 না, তোমার পছন্দ? হ্যাঁ ও তো ভালো, দারুণ। আচ্ছা ও আচ্ছা, বাবা। কঙ্কালের ওই মুখটা রয়েছে, একটা স্কালের মুখ রয়েছে, সেটাকে ওরকম করে দেখাচ্ছে। পাপা তিতটা কিরম করে ডাকে? না, ভৌ ভৌ করে কিরম করে ডাকে? বউ বউ। আবার বলো। ওর দাঁতগুলো কি চকলেট খেতে খেতে এরকম? না না, চকলেট ও খায় না। আচ্ছা। এটা হচ্ছে, কি করেছিস বলবো? দেওয়ালে কামড় দিয়েছে। হ্যাঁ, চিন্তা করতে পারছেন তাহলে, এই তৃষাঞ্জিতে কিন্তু সেই তৃষাঞ্জিত যাকে পৃথিবীতে আনার জন্য অনেকগুলো মানুষ অনেকটা লড়াই করেছে, যেমন ডাক্তার তেমন পল্লবীর অনেকটা সাধনা ছিল, ঈশ্বরের কাছে অনেক অনেক প্রার্থনা ছিল। তৃষাঞ্জিত যেন পল্লবীর কোল জুড়ে আলোকিত হয়ে থাকে, এই আশা আমাদের থাকবে। আবারও তৃষাঞ্জিত আমাদের একটু বাই বাই বলছে, আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় ও গাড়ি নিয়ে খেলার চেষ্টা করছে। ও খেলুক, আমরা গল্প করি, আমি একদম। এবং পল্লবী। একদম একদম। আচ্ছা পল্লবী, তোমার তো নিশ্চয়ই যখন তুমি জানতে পারলে তোমার একটি পুত্র সন্তান হয়েছে, কিছু তো স্বপ্ন মনে মনে দানা বেঁধেছিল পুত্রকে নিয়ে। সত্যি কথা বলবো, আসলে আমার ইচ্ছে ছিল আমার একটা মেয়ে হোক। ও, এটা খুব সত্যি কথা। তো যখন সেই মুহূর্তে, আমি যেই মুহূর্তে দাঁড়িয়েছিলাম, আমার সকাল ভোরবেলায় আমি ভর্তি হই, আমার ডক্টর আসে প্রায় 1টা-1:30 নাগাদ, আমার ওটি হয় 3টের সময়। সেই মুহূর্তে দাঁড়িয়ে না, ছেলে মেয়ে, মানে আমার তখন মনে হচ্ছে যাই হোক যেন সুস্থ হয়, আমি যেন দেখতে পারি। আমি যখন এই কান্নার আওয়াজটা শুনলাম, ওইটা শুনে আমি মনে হলো যে না ঠিক আছে, তার আগে অবধি যে কি করছে, যে আসছে যে পারছে স্যালাইন দিয়ে দিচ্ছে, ইঞ্জেকশন ফুটিয়ে দিচ্ছে, যা হয় হোক, আমার আমার সন্তান যেন ভালো থাকে। সেই তো মানে সন্তানের সুস্থতাই একমাত্র কাম্য কাম্য। একজন মায়ের কাছে। হ্যাঁ, সে মেয়ে হোক বা ছেলে, তবে আমার পার্সোনালি একটু ইচ্ছে ছিল যে আমার মেয়ে সন্তান হোক, আমি তাকে নাচ শেখাবো। এবার ছেলেদের ক্ষেত্রেও সেটা হয়তো পসিবল, কিন্তু বাড়ি থেকে খুব একটা রাজি নয়, সবার তো ব্যাপার না। কিন্তু আমি চাই যে ও যেটা চাইবে সেটাই হোক। পুত্র সন্তান, সবাই বলে যে পুত্র সন্তান হলে একটা মায়েদের একটা, অনেকেই এখনো অনেক পুরনো চিন্তা ভাবনার মানুষজন আছে যে ছেলের মা। তো আমার মনে হয় ছেলের মা বলে এরকম আলাদা করার কিছু নেই, বরঞ্চ মেয়ে যাদের হয় তারা অনেক বেশি ভাগ্যবান বা একজন ভাগ্যবতী। ভালো মানুষের মা হওয়াটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, ঠিক, সে ছেলেই হোক বা মেয়ে হোক। তো ছেলে হওয়াতে আমি যেটা খুব এনজয় করি সেটা হচ্ছে প্রচন্ড দুষ্টুমি করে। আমার খুব মাঝে মধ্যে আমি হয়তো রেগেও যাই, ওর গায়ে হাতও তুলে ফেলি, বকাও দিই, পরে আবার ভাবি ওরাই তো করবে। সেই সেই মাতৃত্বের আনন্দগান বলো বা মাতৃত্বের যাত্রাপথের গল্প শোনাটা এইটুকু সময়ের মধ্যে হয় না, তার কারণ এটা একটা বিশাল বড় অধ্যায়। আবার চলে এসেছে, সারাক্ষণ বাড়িতে এটাই করে। এইটাই হতে থাকবে। হ্যাঁ, কিছুক্ষণ আগে ওই দেখলেন দেখি তো, আলো নিভিয়ে দিয়েছিলেন তিনি, যেই আলোয় আমরা আলোকিত হয়ে আছি, মানে সেই আলোর বৃত্ত। পল্লবী, যে কথাটা জান, ফেলে দিলি তো, তুলে নিয়ে এসো, যাও
যাও মা নিয়ে এসো। আসলে এরকম একজন মানুষ সঙ্গে থাকলে, আর ভালো। এরকম একটা বাচ্চা বাড়িতে থাকলে সিরিয়াসলি থাকা দায়, এবং আমরা তো সিরিয়াসলি থাকতেও চাই না। আর এই অবশ্যই। গুণটা বোধহয় ওর বাবার থেকে পেয়েছে। একদম এই নকল করা গুণটা ওর বাবার থেকে পেয়েছে। ওর বাবা একজন মিমিক্রি আর্টিস্ট। হ্যাঁ, আর আর তার নাম বলে দাও, সকলে চিনতেও পারবেন। সুরঞ্জিত কর্মকার। হুম। মিরাকেলের কম বেশি সবাই ওনাকে চেনে। তো হি ইজ আ বেসিক্যালি কমেডিয়ান আর্টিস্ট অ্যান্ড মিমিক্রি আর্টিস্ট অলসো। তো ওটা থেকেই পেয়েছে। একেবারে পুরোপুরি, মানে আমি যতদূর সুরঞ্জিত দাকে দেখেছি আর কি, সেটা দেখে আমার যা মনে হলো, তারপর তৃষানজিৎকে দেখে যা মনে হলো যে হ্যাঁ, সেখান থেকেই এই গুণ পাওয়া। তো যে কথা বলছিলাম আলো নিভে যাওয়ার আগে, যে মাতৃত্বের এই শেষ হয়ে গেছে। যাত্রাপথের গল্প তো একটু এইটুকু সময়ের মধ্যে হয় না, কেননা এটা একটা বৃহৎ অনেক অধ্যায়। এর জন্য আমাদের অনেকগুলো এপিসোড লাগবে তোমার সঙ্গে গল্প করতে গিয়ে, এবং পল্লবীর সঙ্গে গল্প করতে আমি বরাবরই খুব ভালোবাসি। এর আগে আমাদের কাজের সূত্রেই অনেক গল্প হয়েছে, কাজের মাঝে মাঝে, সেটাই আমরা খুব মজা করেছি। তো আশা করি আবারও তৃষানজিৎ আরেকটু বড় হলে, যখন এসে ও নিজে মায়ের কথা, মানে ওর মায়ের কথা আমাদেরকে কিছু শোনাতে পারবে, সেই সময় আমরা আবার একসঙ্গে হব। তবে যে কথাটা তোমার থেকে জিজ্ঞেস করে তারপর আজকের এই পর্ব শেষ করতে চাইবো, যে লড়াই তো এখনো চলছে, তার কারণ আমার মনে হয় একজন শিল্পীর লড়াইটা আর 5 জন মানুষের লড়াইয়ের থেকে অনেক বেশি হয়। অনেক কিছু জুঝতে হয়, অনেক মানুষের সঙ্গে জুঝতে হয়। সেই সব কিছুর কি শুনে মন দিয়ে শুনছি আমার কথাটা, কথা শোনে। সেই সব কিছুর মধ্যে থেকে তৃষানজিৎকে বড় করা এবং নাচকে তার সঙ্গে একইভাবে যত্ন করে ভালো করে নাচকে নিয়ে এগিয়ে যাওয়া, এই পরিকল্পনাটা ভবিষ্যতে কিভাবে ভেবেছো? এখনো ভবিষ্যৎটা নিয়ে যেটা ভাবনা চিন্তা সেভাবে করিনি আমি, কিন্তু এবার করতে হবে, যেহেতু ও বড় হচ্ছে আস্তে আস্তে। একদমই। এতদিন অবধি মা বাবা, আমার হাজব্যান্ডও ছিল। রিসেন্ট আমার হাজব্যান্ড অতটা সময় দিতে পারে না, বিকজ আমার শাশুড়ি খুব অসুস্থ, ওই দিকটা ওকে দেখতে হয়। তো সেদিকে পুরোটাই আমি এখন, তৃষানজিৎ আমার কাছে, আমার মা বাবার কাছে রয়েছে। ভবিষ্যৎ যখন ও আরো বড় হবে, ওর স্কুল হবে আরো কিছু, তখন হয়তো আমাকে যদি কাজের দিকটা বাড়াতে হয়, আমি হয়তো অতটা সময় দিতে পারবো না, এবং বাবা মায়েরও বয়স হচ্ছে। সেক্ষেত্রে ইচ্ছে তো আছে ওর জন্য একটা আয়া রাখার, যে ওকে দেখবে। আমরা তো আছি সব সময়, কিন্তু বাবা মায়ের বয়সের সাথে সাথে তাদের দিকটাও আমাকে দেখতে হবে। আর এটাও দেখতে হবে নাচটাকে ছাড়লে হবে না, মানে ওটাই মানে পারবো সবটা না। কিভাবে ব্যালেন্স করা যায় এভাবেই তুমি সেটা balance চেষ্টা করবো। করছি এখন অবশ্যই। কারণ পেরে উঠছি কতটা বলতে পারছি না, কারণ ওর ক্ষেত্রে একটু অসুবিধাই হচ্ছে, কারণ ও আমাকে খুব কম পাচ্ছে। তো সেক্ষেত্রে যে খুব কষ্ট হয় তাও নয়, ও পাপা পাপা খুব যে কষ্ট হয় তা নয়, কারণ ও আমার থেকে ভালো আমার মায়ের কাছে থাকে। ওই যে বললাম, আমি ওর দেবকী মা আর যশোদা হচ্ছে মা। আমার মা। তো খুব অসুবিধা আর হয় না। আমি যেমন, আমার মনে আছে আমার একটা শো করতে প্রায় 24 দিন আমি ছিলাম না। আচ্ছা। তখন ও আরো ছোট, খুব সুন্দরভাবে আমার মায়ের কাছে ছিল, এবং ও বুঝতেও পারেনি যে ওর মানে আমি ওর কাছে নেই। এই বিষয়টা হয়নি, অসুবিধা হয় না। তাই জন্য আমি কাজটার সাথে ওকে নিয়ে বেশ সুন্দর ব্যালেন্স করতে পারি, তার পুরো ক্রেডিট আমার মা। মানে আমরা আজকে মাতৃবৎসলে আছি পল্লবী এবং তৃষানজিতের গল্প শুনবো বলে, কিন্তু যেই মানুষটা ক্যামেরার সামনে না থাকলেও তার গল্প শুনলাম, তার কারণ তার ভূমিকা এই গল্পটার ক্ষেত্রে অপরিসীম। তিনি পল্লবীর মা। যেভাবে তৃষানজিৎকে তিনি লালন পালন করছেন যশোদা মা হয়ে, সত্যি আমাদের সকলের জীবনেই বোধহয় এরকম একজন থাকেন। সকলের না হলেও আমাদের প্রায় অনেকের জীবনে এরকম একজন যশোদা মা থাকেন, যারা হয়তো কোথাও গিয়ে সেই দেবকী মায়ের ঊর্ধ্বে। অবশ্যই ঊর্ধ্বে। আমার ছেলে পুরো সুস্থ হয়েছে। আমার এটা না বললে খুব বাজে বলা হবে, যে এতটা জার্নি, মানে তোমার ও বাড়ি আসার পর থেকেও ডাক্তার বলেছিল প্রায় 3 কিলো ওয়েট না হলে ওকে বাইরের কোনো লোকের সামনে নিয়ে যেতে পারবেন না, এমনকি বের করতে হলেও ডক্টরের পারমিশন নিয়ে বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের কোনো আয়া ছিল না আমার বেবির ক্ষেত্রে। আমার ছেলে যে সুস্থ হয়ে উঠেছে, এই পুরো জার্নিটাই আমার মায়ের জন্য সম্ভব হয়েছে। তো আমি তো তখন নিজে অসুস্থ, আমি হয়তো অত টেক কেয়ার করতে পারছি না। তো পুরোটাই তো আমাকে এবং আমার ছেলেকে, দুজনকেই ওই সময়টা আমার ছেলেকে পুরো সুস্থ করে দেওয়ার পিছনে
আমার মাই, তো সেটা আমার থেকে অনেক ওপরে। সেই তো। পল্লবী, তোমার আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং তোমার মাতৃত্বের যাত্রাপথ আরো 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 অনেক দিন পথ চলা বাকি, সেই পথগুলো যেন ধীরে ধীরে আরো মসৃণ হয়, এবং তৃষাঞ্জিতকে নিয়ে, মিমোকে নিয়ে তুমি খুব সুন্দর একটি জীবন কাটাও তোমার একদম। নাচকে সঙ্গী করে। আর এটা বলার সঙ্গে সঙ্গে তৃষাঞ্জিত চলে এসছে। তার মায়ের কোলে চলে এসেছে। একদম, মানে ওর সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট, আর সব থেকে বড় ব্যাপার ও চকলেটটা নিতে এসেছিল, দেখতে পাচ্ছেন আপনারা। সবচেয়ে বড় ব্যাপার আমি তোমাদের সবার কাছে বলি, যেন আশীর্বাদ করো ও একজন ভালো মানুষ হতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, আমি দর্শকদেরকে বলবো যে আপনারা সকলে আশীর্বাদ করবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে তৃষাঞ্জিত, পল্লবী এবং বিশ্বের প্রতিটি মা ও সন্তান যেন ভালো থাকে, একে অপরের সঙ্গে থাকে। মা এবং সন্তানের একে অপরের সঙ্গে থাকাটা খুব জরুরি, সেটা আমরা সবাই বুঝতে পারি না। সেখানে বাইরের সমস্ত শক্তি তৃতীয় শক্তি, আর একজন মায়ের যে আত্মশক্তি থাকে তার থেকে বড় কিছু হয় না। সত্যি মায়েরা সৈন্য হয়, যেমন পল্লবী একজন। মাতৃবৎসলের এরকম আরো অনেক পর্ব নিয়ে আসবো। মাতৃবৎসল খাপছাড়ায় আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন মাতৃবৎসলকে, তাই জন্যে আপনাদের অনুরোধে আবার করে শুরু করলাম। যদি আপনারাও অংশগ্রহণ করতে চান মাতৃবৎসলে, তাহলে আমাদের যোগাযোগের নম্বর 810011, আবার বলি নম্বরটা 8100113432, এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকুন। তৃষাঞ্জিতের মজার মজার কিছু অ্যাক্টিভিটিস দেখতে দেখতে আজকে আমরা মাতৃবৎসল শেষ করব। ও লেপেলটা খুলতেই গেছে ওখানে। আপা কেমন খেতে? ও তোমার ছেলেদের পুরো বোঝা যাচ্ছে, ও ক্যামেরায় লুক দিয়ে দিয়েছে সুন্দর। পাপা আমাকে মেকআপ করিয়ে দাও চোখে। আচ্ছা, আর আর দেখি তো। হ্যাঁ, এই